প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের ৭৮ পৃষ্ঠার সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখি ৭৮ পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে সব দলের কাজ দেখার পরে অনেকগুলো তালিকা তো পাওয়া গেল। এখন এই বড় তালিকায় তোমার সবচেয়ে প্রিয় জীব কোনটি? তুমি কি এই জীব সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও? ক্লাসের সবাই যদি আলাদা আলাদা জীব বেছে নাও আর তাদের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য খুঁজে নিয়ে আসো, তাহলে কি দারুণ ব্যাপার ঘটবে ভাবো তো। তোমাদের অঞ্চলের বেশিরভাগ জীব সম্পর্কেই তাহলে জানা হয়ে যাবে। শিক্ষকের সহায়তায় কে কোন জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নাও। এখন তোমার বন্ধুদের সাথে আলাপ করে দেখো কোন জীব সম্পর্কে জানতে হলে তার কোন কোন তথ্য সবচেয়ে বেশি কাজে লাগবে, কী ধরনের তথ্য তোমরা পর্যবেক্ষণ করে খুঁজে বের করতে পারবে। যেমন কোনো জীবের খাদ্যাভ্যাস তার একটি বৈশিষ্ট্য হতে পারে। আর কি কি বৈশিষ্ট্য তোমরা দেখবে সবাই আলোচনা করে একটা তালিকা তৈরি করো। এরপরে বলা হয়েছে যে এবার ৫ বা ৭ দিন সময় নাও তোমার বেছে নেওয়া জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক দিয়েছে। তো মূলত হচ্ছে যে আমাদের ৭৮ পৃষ্ঠার মধ্যে এই চকটি হচ্ছে যে আমাদের মেইন কাজ। তো চকটির মধ্যে প্রথমত জীবের নাম দিতে হবে, যে জীবটি আমি চয়েস করেছি, তারপরে এটা শারীরিক গঠন দিতে হবে এই জায়গাটায়, তারপরে এখানে দিতে হবে যে খাদ্যাভ্যাস, তারপরে এখানে দিতে হবে বাসার ধরন, জীবটার বাসার ধরন কেমন, তারপর হচ্ছে বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেটা এখানে বিস্তারিত লিখতে হবে। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আর এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই ৭৮ পৃষ্ঠার সমাধান। তো সমাধানটি আমরা এভাবে রেডি করে রেখেছি নমুনা উত্তর হিসেবে, তোমরা চাইলে তোমাদের মতো করেও সাজাতে পারো। তো আমরা হচ্ছে যে জীবটি চয়েস করেছি হচ্ছে দোয়েল পাখি। তো তোমরা চাইলে তোমাদের মতো একটি জীব চয়েস করে নিতে পারো। আচ্ছা, তো আমরা হচ্ছে যে শারীরিক গঠনের মধ্যে আমরা দিয়েছি হচ্ছে যে দেহ পালক দ্বারা আবৃত। তারপরে ২ নম্বরে দিয়েছি দুটি ডানা বিদ্যমান। ৩ নম্বরে দিয়েছি একটি চঞ্চু আছে, তার মানে হচ্ছে যে এটা চঞ্চু মানে হচ্ছে কি ঠোঁট আছে। তারপর হচ্ছে ৪ নম্বরে দুটি পা রয়েছে। ৫ নম্বরে দিয়েছি দেহে বিদ্যমান হাড় শক্ত ও ফাঁপা। আচ্ছা, এরপরে খাদ্যাভ্যাস, দোয়েল পাখির খাদ্যাভ্যাস হচ্ছে কি কীটপতঙ্গ, ছোট ছোট শুঁয়োপোকা খায় ইত্যাদি। তারপরে বাসার ধরন কেমন? বাসা হচ্ছে যে ঘাস, খড়, বিচালি দিয়ে তৈরি বাসা, বাটির গঠন আকৃতির হয়, মানে গোল আকৃতির হয় আর কি। এরপরে বলা হয়েছে যে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা। হ্যাঁ, দোয়েল পাখির অবশ্যই বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে যে ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। ফুসফুসের সাথে আসলে বায়ুথলিটা থাকার কারণে এটা সহজে উঠতে পারে। তো আমরা দিয়েছি হচ্ছে যে এখানে দোয়েল পাখির সম্পর্কে লিখেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে একটি জীবের সম্পর্কে এখানে লিখতে পারো। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ৭৮ পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং ৭৯ সম্পর্কে। তো চলো বন্ধুরা, আমরা দেখি যে পৃষ্ঠা নং ৭৯ মধ্যে কি বলা হয়েছে। এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেশন। এই এক সপ্তাহ যেহেতু তোমার বেছে নেওয়া জীবকে পর্যবেক্ষণ করছো, সময়টা আরেকটু কাজে লাগানো যাক। জীবের ক্ষুদ্রতম একক কোষ, তা হয়তো তোমরা কেউ কেউ ইতোমধ্যেই জানো। এই এক সপ্তাহ কোষের গঠন ও কাজ এবং বহুকোষী জীবের কোষসমূহ কিভাবে তাদের বৈশিষ্ট্য গড়ে তোলে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা তৈরিতে সময় নাও। পাশাপাশি এই আলোচনার সূত্র ধরে জীবের বৈশিষ্ট্য ও এর ভিত্তিতে জীবের শ্রেণী বিন্যাস কিভাবে করা হয় তাও অনুসন্ধানী পাঠ বইয়ের জীবজগৎ ৫ম অধ্যায় থেকে দেখে নাও। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে ষষ্ঠ ও সপ্তম সেশন। তো এখানে বলা হয়েছে এক সপ্তাহ ধরে যা যা তথ্য পেলে এবার দলের বাকিদের সাথে আলোচনা করে দেখো অন্যরা কি বলে। দলের অন্যরা যেসব জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে তাদের সাথে তোমার পাওয়া তথ্য তুলনা করে দেখো জীবগুলোর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য কি কি। এরপরে বলা হয়েছে এবার অন্যান্য দলের কাজগুলোও দেখা জরুরি।
ক্লাসে আলোচনার মাধ্যমে তারা যেসব জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে সে সম্পর্কে ও জেনে নাও। একটা দারুণ ব্যাপার দেখেছো, তোমাদের ক্লাসের সবাই মিলে যা যা তথ্য নিয়ে এসেছে তা একত্র করলে তোমরা তোমার এলাকার কত রকম উদ্ভিদ বা প্রাণী আছে তার একটা বিস্তৃত চিত্র দেখা যাচ্ছে। কেমন হয় যদি এটা অন্যদেরকেও জানানোর ব্যবস্থা করা যায়, আর সকল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যদি একই কাজ করে তাহলে কিন্তু পুরো বাংলাদেশের শত শত উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে অনেক অনেক তথ্য জোগাড় করা হয়ে যাবে। ভেবে দেখো কি অসাধারণ একটা কাজ হবে সেটা। এরপরে বলা হয়েছে যে এই কাজের সূচনা হিসেবে তোমরা তোমাদের ক্লাসের সবার তথ্য এক করে একটা ক্যাটালগ বা তথ্য চার্ট করার উদ্যোগ নিতে পারো। সেজন্য আগে দলে বসে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব অধ্যায় থেকে কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যর ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস করা হয় তা একটু পড়ে নাও। এবার শিক্ষক সহ সকল সহপাঠীর সাথে আলোচনার মাধ্যমে কিভাবে এই ক্যাটালগ বা তথ্য চার্ট তৈরি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নাও। তোমাদের ক্যাটালগে বিভিন্ন জীব সম্পর্কে তথ্যগুলো কিভাবে থাকতে পারে তার একটা নমুনা অপর পৃষ্ঠায় দেওয়া হলো। কিন্তু এভাবে করতে হবে মোটেও এমন না। তোমাদের তালিকার সকল উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো যেভাবে সাজিয়ে তোমরা উপস্থাপন করতে চাও সেভাবেই করবে। এটা একটা নমুনা মাত্র। এই যে এটা একটা নমুনা মাত্র, এটা বলেছে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ৭৯ পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সমাধান করব তোমাদের বিজ্ঞান বইয়ের ৮০ পৃষ্ঠা। তো চলো বন্ধুরা আমরা দেখি ৮০ পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটি পোস্টারের মতো একটা ডিজাইন আছে। এই ডিজাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত বলা হয়েছে যে জীবের নাম, তার মানে হচ্ছে জীবের নাম দিতে হবে। এরপরে হচ্ছে যে তথ্য সংগ্রহকারী নাম ও আইডি। তো মূলত হচ্ছে যে এই পৃষ্ঠার ইনস্ট্রাকশনটা হচ্ছে যে এর আগের পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে। এই যে এখানে যেটা আমরা এর আগে করেছি, এই যে এখানে বলা হয়েছে যে তোমাদের ক্যাটালগে বিভিন্ন জীব সম্পর্কে তথ্যগুলো কিভাবে থাকতে পারে তার একটা নমুনা অপর পৃষ্ঠায় দেওয়া হলো। কিন্তু এভাবেই করতে হবে মোটেও এমন না। তোমাদের তালিকার সকল উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো যেভাবে সাজিয়ে তোমরা উপস্থাপন করতে চাও সেভাবে করবে। এটা একটা নমুনা মাত্র। এই যে এটা দিয়েছে যে এটা একটা নমুনা মাত্র, তো তোমরা চাইলে তোমাদের মতো করেও করতে পারবে। এটা তোমাদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছে। তো আমরা হচ্ছে যে যেই ক্যাটালগটা তারা দিয়েছে আমাদেরকে, এই ক্যাটালগের আলোকে মূলত আমরা ফিল আপ করেছি আমাদের আনসার সেকশনে। তো এখানে প্রথমত বলা হয়েছে যে জীবের নাম, তারপরে বলা হয়েছে তথ্য সংগ্রহকারীর নাম ও আইডি, যে ব্যক্তি তথ্যগুলো সংগ্রহ করেছেন ওনার নাম এবং আইডি দিবেন। এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে জীবের ধরন, উদ্ভিদ, পাখি, পোকা, পশু ও শ্রেণী বিন্যাস। মানে হচ্ছে জীবের ধরনটা হচ্ছে উদ্ভিদও হতে পারে, পাখি হতে পারে, পোকাও হতে পারে অথবা পশুও হতে পারে। এরপরে হচ্ছে যে তুমি এখান থেকে যেটা চুজ করবে সেটার হচ্ছে শারীরিক গঠনটা কি সেটা এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে খাদ্যাভ্যাস, মানে যেটা চুজ করেছো এখান থেকে পাখি, উদ্ভিদ, পোকা, পশু, সেটা খাদ্যাভ্যাসটা দিতে হবে। যদি উদ্ভিদ হয় উদ্ভিদের ক্ষেত্রে ফুল ও ফলের বর্ণনা দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বাসার ধরন, যদি তুমি হচ্ছে যে পাখি চয়েস করো তাহলে হচ্ছে পাখির বাসার ধরনটা কেমন সেটা হচ্ছে যে এখানে ব্যাখ্যা করে লিখতে হবে। আর যদি উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের মাটিতে জন্মে, উদ্ভিদ যদি সিলেকশন করো তাহলে হচ্ছে যে উদ্ভিদ কোন ধরনের মাটিতে জন্মে সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে যে প্রজনন, বংশবিস্তার সম্পর্কে বলা হয়েছে। আর উদ্ভিদের ক্ষেত্রে জীবের ধরন ও বংশ বৃদ্ধি, এটা সম্পর্কে আলোচনা করতে হবে। তো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশনে, কারণ সেখানে আমরা খুবই চমৎকারভাবে তোমাদের জন্য এটি সাজিয়ে রেখেছি। তো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আনসার সেকশনে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই ৮০ পৃষ্ঠার সমাধান। তো প্রিয় বন্ধুরা, তোমরা খুবই আনন্দিত হবে, কারণ হচ্ছে যে এখানে আমরা দুই ধরনের আসলে সমাধান রেখেছি। একটি হচ্ছে যে আমরা এখানে একটি উদ্ভিদের সমাধান রেখেছি, আর পাশাপাশি হচ্ছে যে আমরা এখানে আবার তোমাদের জন্য একটি পাখিরও একটি নমুনা উত্তর রেখেছি। তো তোমরা যেইটাই পছন্দ করো তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ক্যাটালগ তোমরা
লিখে দিতে পারো, কোনো অসুবিধা নাই। তো আমরা দুইটাই তোমাদের জন্য রেডি করে রেখেছি, তুমি এখান থেকে যে কোনো একটি চুজ করে দিতে পারবে, কোনো সমস্যা নেই, দুইটি নমুনা উত্তর। তো এখানে হচ্ছে যে আমরা প্রথমত যেটি দিয়েছি সেটি হচ্ছে যে এটি একটি মরিচ গাছ, আমরা জীবের নাম দিয়েছি, এটা হচ্ছে যে মরিচ গাছ দিয়েছি। তারপরে হচ্ছে তথ্য সংগ্রহকারীর নাম ও আইডি, এখানে তথ্য সংগ্রহকারীর নামের জায়গায় আমরা দিয়েছি আব্দুর রহমান, আর আইডি নাম্বার দিয়েছে 15। তো তোমাদের মধ্যে থেকে তোমার আইডি নাম্বার যেটা সেটা তুমি দিয়ে দিবে এবং হচ্ছে তোমার নামটা এখানে দিয়ে দিবে। তারপরে যেটি বলা হয়েছে যে জীবের ধরন উদ্ভিদ, পাখি, পোকা, পশু ও শ্রেণীবিন্যাস। তো আমাদের এটা যেহেতু জীবের ধরনটা হচ্ছে যে উদ্ভিদ, আমরা উদ্ভিদ দিয়েছি। এরপর হচ্ছে শ্রেণীভুক্ত রাজ্য হচ্ছে যে প্লান্টি, এটা হচ্ছে যে তোমরা শ্রেণীভুক্ত রাজ্যটা দিয়ে দিবে হচ্ছে যে প্লান্টি। তারপর হচ্ছে শারীরিক গঠন, তো যেহেতু আমরা মরিচ গাছ দিয়েছি, এটা শারীরিক গঠনটা কি আমরা লিখেছি হচ্ছে এভাবে: দ্বিবীজপত্রী উদ্ভিদ মরিচ গাছের প্রধান মূল এবং শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। তারপরে হচ্ছে যে এখানে খাদ্যাভ্যাস, উদ্ভিদের ক্ষেত্রে ফুল ও ফলের বর্ণনা দিতে বলছে। তো আমরা হচ্ছে যে এখানে মরিচ গাছের পত্রকক্ষে 2 বা ততোধিক ফুল থাকে, আমরা ফুলের কথা আলোচনা করেছি। যেহেতু আমাদের একটি উদ্ভিদ, পুষ্পবৃন্ত লম্বাকৃতির হয়, পুংস্তবকে 5টি পুংকেশর থাকে এবং গর্ভাশয়ে 2টি প্রকোষ্ঠে অসংখ্য ডিম্বক থাকে। বাসার ধরন আর উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের মাটিতে জন্মে। তো হচ্ছে যে যেহেতু আমাদের একটি উদ্ভিদ, আমরা দিয়েছি যে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত আলো বাতাসের উর্বর দোআঁশ মাটিতে মরিচ গাছ ভালো জন্মে। অতিরিক্ত অম্ল মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটি মরিচ চাষের উপযোগী। আচ্ছা, এরপরে হচ্ছে সর্বশেষ যেটি, সেটি হচ্ছে যে প্রজনন, উদ্ভিদের ক্ষেত্রে বীজের ধরন ও বংশ বিস্তার। তা আমরা এটা দিয়েছি এভাবে যে পাকা ফল থেকে বীজ সংগ্রহ করে তা ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করা হয়। সংরক্ষিত বীজ মাটির সাথে মিশিয়ে জমিতে ছড়িয়ে বপন করতে হয়। জীব থেকে চারা উৎপন্ন হলে তা পাতলা করে রোপণ করা হয়। তো মোটামুটি এটি ছিল আমাদের একটি উদ্ভিদের নমুনা উত্তর, যেটি হচ্ছে যে মরিচ গাছ সম্পর্কিত। তো তোমরা চাইলে তোমাদের মতো করো এটি দিতে পারো। এখন আমরা দেখব হচ্ছে যে আমাদের দোয়েল পাখির একটি নমুনা উত্তর পাখির। তো চলো বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছ যে 80 পৃষ্ঠার সমাধান। এখানে আমরা হচ্ছে যে জীবের নাম দিয়েছি হচ্ছে যে দোয়েল, আর তথ্য সংগ্রহকারী ও আইডির নাম দিয়েছি হচ্ছে যে আমরা একটা ডেমো নাম দিয়েছি, যে নাম হচ্ছে তাহমিনা। তারপর আইডি নাম্বার হচ্ছে আমরা 13 দিয়েছি। তোমরা তোমাদের মতো করে চাইলে এখানে আইডি নাম্বার এবং হচ্ছে নামগুলো দিতে পারো। এরপরে এখানে বলা হয়েছে যে জীবের ধরন, জীবের ধরন কি, জীবের ধরনটা হচ্ছে যে পাখি, এটি একটি পাখি, জীবের ধরন আমরা দিয়েছি পাখি। আর শ্রেণীভুক্ত রাজ্য এটি হচ্ছে যে অ্যানিমেলিয়া, শ্রেণীভুক্ত রাজ্য হচ্ছে দোয়েল পাখির, শ্রেণীভুক্ত রাজ্য হচ্ছে যে অ্যানিমেলিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে শারীরিক গঠন, তো দোয়েল পাখির শারীরিক গঠনটা আমরা দিয়েছি আকারে ছোট, সাদা কালোর মিশ্রণ, আকারে ছোট আর হচ্ছে কি সাদা কালোর মিশ্রণ, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস হচ্ছে যে বিভিন্ন পোকামাকড়, এরা হচ্ছে যে বিভিন্ন পোকামাকড় খায়, তারপরে কেঁচো খায়, তারপরে হচ্ছে যে বিভিন্ন খাদ্যশস্যের বীজ খেয়ে থাকে, এটি হচ্ছে যে এদের খাদ্যাভ্যাস। তারপরে হচ্ছে যে বাসার ধরন, বাসার ধরনটা হচ্ছে যে চাষাবাদের জমির পাশে এবং বসত বাড়িতে খড়কুটো ও শুকনো পাতা দিয়ে বাসা তৈরি করে। তাহলে কোথায় কোথায়? চাষাবাদের জমির পাশে এবং হচ্ছে যে বসত বাড়িতে খড়কুটো ও শুকনো পাতা দিয়ে বাসা তৈরি করে, এটি হচ্ছে যে বাসার ধরন। আচ্ছা, এরপরে সর্বশেষ হচ্ছে যে প্রজনন, প্রজননটা হচ্ছে যে ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়। তো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, এইটা ছিল আমাদের 80 পৃষ্ঠার সমাধান। তবে আমি তোমাদেরকে রিকমেন্ড করব সেটা হচ্ছে যে এই যে দোয়েল পাখির এই ক্যাটালগটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি সহজ, তো তোমরা চাইলে এটি ফিল আপ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সঙ্গে থাকবে, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।